নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। আমার পাশে আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। আমরা এখন দিল্লিতে, আপনারা সকলেই জানেন, আজ 23শে জুলাই 2026 সর্বোচ্চ আদালতে ডিএ নিয়ে মামলা ছিল। আমরা গতকাল এসেছি, আমাদের আইনজীবীরাও চলে এসেছে, কিন্তু আমরা এয়ার থেকে নেমে আমরা লক্ষ্য করলাম আমাদের যে আইনজীবী সুপ্রিম কোর্টের, তিনি বলল যে আজকে মামলাটা অর্থাৎ 23 তারিখ মামলাটা হবে না, স্ট্যান্ড ক্যান্সেল। আপনারা জানেন যে আমাদের স্পেশাল বেঞ্চ হয়েছে, প্রত্যেকবারই সেটা হয়, কারণ বর্তমানে মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি পিকে মিশ্র আলাদা আলাদা তাদের বেঞ্চে বসে মামলা শোনে আর কি। তা সেক্ষেত্রে আমাদের তো যেহেতু তারা দুজনে, মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় পিকে মিশ্রের বেঞ্চ একত্রে স্পেশাল বেঞ্চ করা হয়, সে মতেই কিন্তু আজকে 23 তারিখ মামলাটা ছিল। কিন্তু অচানক দেখা গেল যে নোটিশ দিয়েছে সেখানে যে রেগুলার বেঞ্চটাই চলবে, অর্থাৎ যে স্পেশাল বেঞ্চ আজকে বসবে না। দেখুন ব্যাপারটা কি, এটা যে শুধু আজকে হয়েছে তা না, সুপ্রিম কোর্টে এর আগেও বেশ কয়েকবার হয়েছে। জানি না যে আদালত তারা কি বিচারটা করে, যে জানে যে যে মামলাকারী সংগঠন যে জায়গা থেকে আসুক না কেন তারা উপস্থিত হয়, কারি টাকা খরচ হয়, কিন্তু তারা নির্দ্বিধায় একটা মামলাকে একদম ক্যান্সেল করে দেয়। যাই হোক, আর তো কিছু করণীয় নেই, পরবর্তীকালে যখন হবে তখনও আমরা আসবো, কারণ মামলা তো আমরা বলেছি যে ডিএ মামলার আমরা শেষ দেখে ছাড়বো। এবার আপনাদের সামনে কয়েকটি কথা বলবে আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। বন্ধুগণ, ভাতৃপ্রতিম মলয় আপনাদের সামনে বলেছে, এখন আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্টের এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে যারা দিল্লির আশপাশের বাসিন্দা তারাই একমাত্র সুপ্রিম কোর্টে পিটিশনার বা রেসপন্ডেন্ট হিসেবে আসবেন, আর যাদের প্রচুর টাকা আছে এবং নষ্ট করার মতো বিপুল সময় আছে তারাই আদালতে ন্যায় বিচারের জন্য আসবেন। বহু বছর ধরে, স্বাধীনতার পর থেকেই মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন সার্কিট বেঞ্চ 28টি রাজ্যের রাজধানীতে হওয়ার একটা প্রয়াস, একটা পরিকল্পনা, একটা প্রস্তাব দীর্ঘদিন ধরে পড়ে আছে। কিন্তু শোনা যায় দিল্লির আইনজীবী লবির চাপে আজও সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চ বিভিন্ন রাজ্যের রাজধানীতে হয়নি। আচ্ছা বলুন তো, সর্বোচ্চ ন্যায়ালয়ে ন্যায় বিচার চাইতে আসার জন্য সুদূর রাজ্যগুলোর বাসিন্দাদের কেন এত দূরে দিল্লিতে চলে আসতে হবে? কেন বিভিন্ন রাজ্যের রাজধানীতে সুপ্রিম কোর্টের একটি করে সার্কিট বেঞ্চ তৈরি হবে না? স্বাধীনতার পরে, এত বছর পরে আমাদের এই প্রশ্নটা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে থাকছে। 2016 সালে আমরা মামলা করেছি, আজকে 11 বছরে মামলা পড়েছে। মামলা যখন আমরা করেছিলাম, আমাদের অন্যতম পিটিশনার, আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ইন্দ্রনীল মিত্র, তিনি প্রয়াত হয়েছেন। অর্থ দপ্তরের যে অসমসাহসী কর্মী স্বপন দত্তের জন্য আমরা মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, রহিব রহুম, শেখর কুমার, আলী রহিম, এই আইনজীবীদের আমরা নিযুক্ত করতে পেরেছিলাম, সেই স্বপন দেও প্রয়াত হয়েছেন। অসংখ্য পেনশনার এবং কর্মরত কর্মী প্রতিদিন আমাদের ছেড়ে অমর লোকে চলে যাচ্ছেন। আর কত কর্মচারীর, অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হলে মহামান্য সুপ্রিম কোর্ট বুঝবেন যে এই মামলাটার গুরুত্ব রয়েছে এবং সরকার যাতে এই মামলাটার রায় কার্যকর করেন তার জন্য সুপ্রিম কোর্টের কঠোর ভূমিকা নেওয়ার প্রয়োজন রয়েছে। আমি এর আগেও গতকালকের ভিডিওতে আমি বলেছি যে পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান শাসক দলের নেতৃত্বাধীন সরকার
কোনো সরকার গত 5ই মে মহামান্য সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে সেই রায় কার্যকর করেননি এবং উভয় সরকার সেই রায়ের পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করেছেন এবং যত দিন যাচ্ছে সেই জটিলতা বাড়াচ্ছেন। গত 6ই মে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের মামলা ছিল। আমরা দিল্লিতে এলাম, এসে জানতে পারলাম স্ট্যান্ড ক্যান্সেলড, বেঞ্চটা স্ট্যান্ড ক্যান্সেলড, অর্থাৎ ওই বেঞ্চ বসছে না। অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রর বেঞ্চ বসছে না, কাজেই মামলা হবে না। এর আগে 6ই মের আগে এরকম একাধিক দিন ঘটেছে যে আমরা আমাদের আইনজীবীদের নিয়ে দিল্লিতে এসে পৌঁছেছি, তারপরে আমরা জানতে পেরেছি যে মহামান্য সুপ্রিম কোর্ট আজকেও আমাদের বেঞ্চ বসছে না, ক্যান্সেল হয়ে গেছে, কাজেই মামলা পরে হবে। আমরা সেই সুদূর কলকাতা থেকে আমাদের এতজন আইনজীবীকে নিয়ে আমরা আমাদের সংগঠনের দুজন আমরা দিল্লিতে আসছি মামলার শুনানির জন্য, আর দিল্লিতে এসে আমরা শুনছি যে মামলা হবে না। এই প্রবণতা আর কতদিন চলবে? 6ই মে মামলা হলো না, বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেলড। তারপরে 27শে মে দিন ধার্য হলো এবং 27শে মে আমরা স্তম্ভিত হয়ে দেখলাম যে সরকার পক্ষ তো মামলা পিছনোর আবেদন করেইছেন, রেসপন্ডেন্ট একটি সংগঠন তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে পয়লা জুনের বৈঠকে এত বড় সাফল্য তারা আশা করেছিলেন যে সুপ্রিম কোর্টের রায় একেবারে অক্ষরে অক্ষরে মেনে নেবে মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে, এরকম সিদ্ধান্ত হবে যারা ভেবেছিলেন, তারা মামলা পিছনোর আবেদন করলেন এবং মামলা পিছিয়ে হলো 23শে জুলাই। অর্থাৎ পুরো 1 মাস 26 দিন 56 দিন মামলাটা পিছিয়ে গেল। আমরা গতকাল রাত্রে দিল্লিতে এসে পৌঁছলাম, এসে আমরা জানতে পারলাম, এয়ারপোর্টে নেমে আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্ট এইমাত্র একটা নির্দেশিকা জারি করেছে যে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ, এই পি.কে. মিশ্রর বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেলড, কাজেই মামলা হচ্ছে না। আমরা স্পষ্টতই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করছি যে আমরা কর্মচারী সংগঠন করি, যে কর্মচারীরা আজকে 45% ডিএতে পিছিয়ে, 45% ডিএ তারা পাচ্ছেন না, যে কর্মচারীরা রোপা 2009-এর বকেয়া এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া আজকেও অধিকাংশ কর্মচারী তারা পাননি। আর কতকাল এইভাবে তারিখ পে তারিখ সংস্কৃতি চলবে মহামান্য সুপ্রিম কোর্টে? তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিন যে মহামান্য সুপ্রিম কোর্টে তারাই মামলা করবেন যারা দিল্লিতে থাকেন, সুপ্রিম কোর্টের আশপাশে, যাদের দূর থেকে আসতে হয় না এবং যাদের প্রচুর পয়সা যারা খরচ করতে পারবেন এবং যাদের প্রচুর নষ্ট করার মতো সময় আছে। ভাবুন তো, আমাদের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে প্রচুর মামলা ফেলে তারা আমাদের মামলার জন্যে আজকে দিল্লি ছুটে এলেন, তাদের 2 দিন নষ্ট। আমরা চলে এলাম, বিপুল খরচ, এবং এটা আজকে হচ্ছে না, এটা দিনের পর দিন হচ্ছে। 2022 সালের 28শে মে প্রথম মামলাটা সুপ্রিম কোর্টে আসে, তারপর দিনের পর দিন আমরা শুধু তারিখ পে তারিখ সংস্কৃতি পেয়েছি। মামলাটা শুনতেই চাননি মাননীয় বিচারপতিরা। অবশেষে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ মামলাটি শুনে একটা ইন্টারিম অর্ডার দেন, সেটাও সরকার মানেনি। তারপরে গত 5ই ফেব্রুয়ারি অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ একটা ঐতিহাসিক রায় দেন, যে রায়ে স্পষ্ট করে বলা আছে 15ই মে 2026-এর মধ্যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে সমস্ত রাজ্য কর্মীদের বকেয়া ডিএ এবং ডিআরনেস রিলিফ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দিয়ে দিতে হবে। সেই নির্দেশ আজও কার্যকর হয়নি। আমরা তো আশা করছিলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট তার এই নির্দেশ, এটা মহামান্য সুপ্রিম কোর্টের অমর্যাদা, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের অমর্যাদা। যে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিলেন তাদের নির্দেশকে সরকার তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ এইভাবে একটা রাজ্য সরকার তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে?
এবং সেটা সুপ্রিম কোর্টের এই তারিখ পে তারিখ সংস্কৃতিতে সেটা সমর্থিত হচ্ছে। আজকে দীর্ঘ বক্তব্য আমরা রাখবো না। যে 92 পাতার কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকার গতকাল জমা দিয়েছেন, সেটা বিস্তারিতভাবে পড়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সেই কমপ্লায়েন্স রিপোর্ট সম্পর্কে আমরা আমাদের বক্তব্য জানাবো। তবে এখনো পর্যন্ত যেসব সংগঠন এবং যেসব বড় বড় নেতা বর্তমান সরকারের উপর আস্থা রাখতে বলছেন, যারা বলছেন গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা, অন্যান্য কর্মচারী পেনশনার যারা পাননি তারা অপেক্ষা করুন, সরকার কর্মী বান্ধব, সরকার অবশ্যই সব দিয়ে দেবে, তাদেরকে করজোড়ে আবেদন করব, দয়া করে এই 92 পাতার কমপ্লায়েন্স রিপোর্টটা বর্তমান সরকারের অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই কমপ্লায়েন্স রিপোর্টটা আপনারা পড়ুন। পড়ে আপনারা বলুন এই কমপ্লায়েন্স রিপোর্টটা যেটা মহামান্য সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে, সেটাতে কি মনে হচ্ছে যে বর্তমান সরকার পূর্বতন সরকারের থেকে আলাদা কোনো নীতি নিয়েছেন? না, পূর্বতন সরকার যেভাবে ভুল হিসেবে সামান্য কিছু কর্মচারী পেনশনারকে দিয়ে বেশিরভাগ কর্মচারীকে এই মামলার রায় কার্যকর হওয়ার আওতা থেকে বাইরে রেখেছিলেন, ঠিক সেই একই পথে হাঁটছে বর্তমান সরকার। আপনারা পড়ুন, পড়ে তারপর আপনারা সরকারকে আরও কতটা সময় দেবেন, কর্মচারীদের আরও কত অপেক্ষা করতে বলবেন, আমরা সেটা দেখতে চাই। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি 92 পাতার এই কমপ্লায়েন্স রিপোর্ট মোটামুটিভাবে আমরা দেখেছি, আরও বিস্তারিতভাবে আমরা দেখব, পর্যালোচনা করব, আইনজীবীদের সঙ্গে আলোচনা হবে, কলকাতায় ফিরে গিয়েই আমরা সেই আলোচনা করব। তারপরে এই কমপ্লায়েন্স রিপোর্ট সম্পর্কে আমাদের বক্তব্য আপনাদের জানাবো। কিন্তু এই কমপ্লায়েন্স রিপোর্ট দেখে আমরা একটা বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছি, সে বিষয়টা হচ্ছে পূর্বতন সরকারের মতো বর্তমান সরকারও সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার কোনো রকম সদিচ্ছা তাদের নেই। আমরা আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আপনাদের বলেছেন, আমিও বহুবার বলেছি যে এই মামলার শেষ দেখে আমরা ছাড়ব। কিন্তু যে পরিস্থিতিতে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, মালহোত্রা কমিটি তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, একতরফা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বিভিন্ন জটিল এবং কর্মী বিরোধী রূপা রায় কার্যকর সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারকে অনুমোদন দিয়েছে। শেষে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন সুপ্রিম কোর্টে বিষয়টা তুললেন, তখন আমাদের সঙ্গে আলোচনার জন্য তারা 3টে দিন দিলেন, 24শে এপ্রিল, 27শে এপ্রিল এবং 1 মে। দুর্ভাগ্যের বিষয় 24শে এপ্রিল এবং 1 মের বৈঠক দুটি বাতিল হয়ে গেল, সেটাও কিন্তু শেষ মুহূর্তে আমাদের এই দিল্লি এসে আবার ফেরত যেতে হলো। অর্থাৎ যে আর্থিক জায়গায় আমরা গিয়ে পৌঁছচ্ছি তাতে আমরা খুব দুশ্চিন্তায় আছি, কিন্তু তবুও আমরা বলবো এই মামলার আমরা শেষ দেখে ছাড়ব। আমরা কখনোই কোনো পরিস্থিতিতেই এই মামলা ছেড়ে দেব না। আমরা অপেক্ষা করছি আগামী দিন কবে মামলার ডেট পড়ে, এবং সেদিনও আবার ওই মামলার ঠিক আগের দিন রাত্রিরে এরকম নির্দেশ বেরোয় কিনা যে এই বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেলড। আমরা লড়াই ছাড়ছি না। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।